আজ ভোরের দিকে একটা খবর বাংলাদেশের মিডিয়ায় এসছে যেটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে অনেকের মধ্যে। আমরা যারা দেশের খোঁজ খবর রাখি, পলিটিক্সের খোঁজ খবর রাখি, তাদের কাছে এই খবরটার নানা রকম তাৎপর্য নিয়ে আমরা কথাবার্তা বলছি। কেউ পাত্তা দিচ্ছি না, কেউ কিছুটা দিচ্ছি। আসলে ব্যাপারটা কি? হ্যাঁ, আমি সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ এবং তার পরিবারের উপরে মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে কথা বলছি। এই খবরটা আমাদের চোখে পড়েছে। খবরটাকে একেবারেই এই স্টেপটাকে একেবারেই অর্থহীন, নাকি এটার অনেক তাৎপর্য আছে, অনেক গুরুত্বপূর্ণ? ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলতে চাই। আগে একটু খবরটা পড়ি। প্রথম আলোর হেডলাইন: সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের ওপরে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রের প্রবেশে অযোগ্য ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের বিবৃতিতে বলা হয়, উল্লেখযোগ্য দুর্নীতিতে সম্পৃক্ততার কারণে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে পূর্বে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান, ডিপার্টমেন্ট অফ স্টেট, ফরেন অপারেশনস অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রিসিয়েশন অ্যাক্টের ৭০৩১ সি ধারার আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে পররাষ্ট্র দপ্তর। এর ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা সাধারণত যুক্তরাষ্ট্র প্রবেশের জন্য অযোগ্য হবেন। বিবৃতিতে বলা হয়েছে, তার কর্মকাণ্ডে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপরে জনগণের আস্থা কমেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সাহায্য করেন। এটা করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন। এছাড়া অন্যায্যভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য তিনি তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তিনি নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ নিয়েছেন। আজিজ আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হলো। সরকারি সেবা আরও স্বচ্ছ ও নাগরিকদের সেবা লাভের সুযোগ তৈরি, ব্যবসা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন এবং মুদ্রা পাচার ও অন্যান্য অর্থনৈতিক অপরাধের অনুসন্ধান ও বিচার নিশ্চিতে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশে দুর্নীতি বিরোধী প্রচেষ্টায় সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। আমাদের নিশ্চয়ই মনে আছে, জনাব আজিজ আহমেদকে নিয়ে আল জাজিরাতে একটা ইনভেস্টিগেটিভ ডকুমেন্টারি পাবলিশড হয়েছিল। এই মুহূর্তে আমরা অনেকে চিনি যাকে, সেই মিস্টার জুলকারনাইন সায়ের, সামি সহ দুর্দান্ত জনাব তাসনিম খলিল এটার সাথে যুক্ত ছিলেন। তারা এই দুজন মূলত মিলে খুব চমৎকার একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট, অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন, এই শিরোনামে একটা ডকুমেন্টারি হয়েছিল। সেখানে দেখা গেছে জনাব আজিজ আহমেদ কী করছেন। তার ভাইদের কথা এসছে, সে তার ভাইরা কীভাবে রাষ্ট্রপতির ক্ষমা পেয়েছেন, ক্ষমা পাওয়ার আগে দেশে গেছেন কিন্তু গ্রেফতার হননি, কীভাবে তিনি তার ফেরারি ভাইদের সাথে দেখা করছেন। এই রকম নানা তথ্যে ভরপুর ছিল ডকুমেন্টারিটা। আমাদের মনে আছে নিশ্চয়ই, একটু রিকল করতে বলবো। উনি তখন সেনাপ্রধান ছিলেন, উনি সেনাপ্রধান থাকা অবস্থাতেই এগুলো হয়েছে। পরে নানান রকম গুজব ছিল, তার বিরুদ্ধে স্যাংশন হয়েছে ইত্যাদি ইত্যাদি। রিটায়ারমেন্টের পরেও এই ধরনের গুজব আছে যেটা তিনি অস্বীকার করেছেন, এবং এটা আসলেই গুজব ছিল সেটার প্রমাণ এখন যেটা এখন হয়েছে। প্রথম কথা হচ্ছে, এই ভিসা স্যাংশনটা তাকে যখন দেয়া হলো তখন প্রথমত প্রশ্ন আসে যে এটা তো কেউ বলবেন এটা কোনো তাৎপর্য নেই, কারণ এই মুহূর্তে বাংলাদেশের আলোচনার বিষয় হচ্ছে একটা ডামি নির্বাচন হয়ে গেছে, এবং এই ডামি নির্বাচনে আমেরিকা বেশ আগে, নির্বাচনের 7 মাস আগে ঘোষণা করেছিল, যেটা আর কোনো দেশে করে নাই, যে নির্বাচনকে যারা হ্যাম্পার করবে, যারা প্রবলেম তৈরি করবে, তাদের বিরুদ্ধে আমেরিকা ভিসা নিষেধাজ্ঞা দেবে। তো এমন একজনকে দেয়া হলো যিনি অন্তত এই নির্বাচনী প্রসেসটার সাথে কোনোভাবে জড়িত ছিলেন না। উনি থাকলে সে আগেরটার সাথে ছিলেন, তখন উনি ক্ষমতায় ছিলেন। এই নির্বাচনী প্রসেসের সাথে উনি কোনোভাবে যেহেতু জড়িত নন, তাহলে তাকে এখন এই স্যাংশন দিয়ে এক ধরনের আই ওয়াশ। আমি রিপিট করছি, নির্বাচনের আগের যে ভিসা রেস্ট্রিকশন ছিল সেখানে বলা হয়েছিল এই নির্বাচনটাকে যারা কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত করবে, তার মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারী, রাজনীতিবিদ, জুডিশিয়ারি, এটা জরুরি কথা, এখানে জুডিশিয়ারিও ইনভলভ ছিল, যে কেউকে তারা ইনভলভ করবেন এবং ইনভলভ করে সেই স্যাংশন দিতে পারেন। কিন্তু এই নির্বাচনী প্রক্রিয়া, বিশেষ করে নির্বাচনের আগে থেকে দীর্ঘদিন বিরোধী দলের উপরে দমন পীড়ন থেকে শুরু করে, যেগুলো সবগুলো নির্বাচনী প্রক্রিয়ার অংশ, এবং নির্বাচনের সময়ও
প্রচুর নির্বাচনের পোলিং ডেতেও প্রচুর ঘটনা ঘটেছে, কাদেরকে বিরুদ্ধে কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। সুতরাং একজন আজিজকে আপনি ব্যবস্থা নিয়ে একটা আই ওয়াশ দিচ্ছেন, এই আলাপ কেউ করছেন এবং করতেই পারেন, অযৌক্তিক না। এক ধরনের কথা আছে না যে পর্বতের মুশিক প্রসব, যত গর্জে তত বর্ষে না। এখন আমেরিকা বাংলাদেশকে নির্বাচনের পর কিছু করেনি, সেই ধরনের একটা জায়গায় একটা স্যাংশন দিলাম, এইভাবে দেখার জায়গা আছে, কেউ কেউ বলতে পারে। আমি এটাকে ধরে নিয়েও আরেকটা দিক দেখাতে চাই, আমার কাছে এটাকে খুব গুরুত্বপূর্ণ বা সিগনিফিক্যান্ট বলে মনে হয়। যেমন খেয়াল করি, আমরা তাকে কেন স্যাংশন দিয়েছে আমরা নিশ্চয়ই মনে করতে পারছি। আমি জায়গাটা আবার একটু পড়ি। মুখপাত্র ম্যাথিউ মিলারের বিবৃতিতে বলা হয়, উল্লেখযোগ্য দুর্নীতিতে সম্পৃক্ততার কারণে তাকে এটা দিয়েছে। বলা হয়েছে তার কর্মকাণ্ডে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপরে জনগণের আস্থা কমেছে। পররাষ্ট্র দপ্তর বলছে, আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সাহায্য করেন। এটা করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন। এছাড়া অন্যায়ভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য তিনি তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তিনি নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ নিয়েছেন। দুর্নীতিকে এখানে প্রধান ফোকাস হিসেবে আনা হয়েছে, এই কথাটাই বলতে চেয়েছি। এর আগে বাংলাদেশের ব্যক্তির ওপরে স্যাংশন এসেছিল, ব্যক্তির ওপরে। আমাদের মনে থাকার কথা, র্যাবের ওপরে যখন স্যাংশন দেয়া হয়, সেই স্যাংশনে 6 জন শীর্ষ কর্মকর্তা, আমাদের অতি আলোচিত কুখ্যাত বেনজির সাহেব যেমন ছিলেন, এখনকার যিনি আইজি আছেন তিনিও র্যাবের স্যাংশন পেয়েছিলেন। এরকম 6 জন কর্মকর্তার উপরে, তাদের উপরে স্যাংশন দেওয়া হয়েছিল মানবাধিকার লঙ্ঘনের জন্য, যেটা খুব জরুরি কথা। তাদের উপরে স্যাংশন দেওয়া হয়েছিল মানবাধিকার লঙ্ঘনের জন্য, কারণ র্যাব সে সময় প্রচুর এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করছিলেন, প্রচুর গুম করছিল এগুলো, এবং বিশেষ করে এই দুটোকে উল্লেখ করেই তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের দায়ে এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। বাংলাদেশে এই প্রথমবারের মতো জনাব আজিজের ক্ষেত্রে যেটা দেখা গেল, দুর্নীতির অভিযোগে একজনের বিরুদ্ধে স্যাংশন দেওয়া হয়েছে। খুবই জরুরি। বাংলাদেশে দুর্নীতির জন্য প্রথম ব্যক্তিগত স্যাংশন। আমি পার্সোনালি মনে করি ঠিক এই কারণেই এই স্যাংশনটার একটা আলাদা তাৎপর্য তৈরি হলো। এটাকে ঠিক উড়িয়ে দেয়া গেল না, এটাকে খুব ফালতু আইওয়াশ বলে উড়িয়ে দেয়া যাবে না। বাংলাদেশে একটা সরকার যখন অবৈধভাবে ক্ষমতায় থাকে তখন তাকে আসলে দুটো কাজ মূলত করতে হয়। আপনি মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে বিরোধীদেরকে, বিরোধী দল মত, এমনকি ব্যক্তিগতভাবে কেউ যদি দল না করুক বিরোধী কিছু করে, তাকে আপনি যে কোনো রকমভাবে ক্র্যাকডাউনের জন্য মানবাধিকার লঙ্ঘন করবেন, তাকে ফালতু মামলা দেবেন, তাকে কাস্টাডিতে টর্চার করবেন, তাকে খুন করে ফেলতে পারেন, গুম করে ফেলতে পারেন। তো আপনার ক্ষমতায় থাকার জন্য আপনার অবশ্যই মানবাধিকার লঙ্ঘন করতে হবে। আর আপনি ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আরেকটা কাজ করতে হয়, সেটা হচ্ছে দুর্নীতিকে প্রশ্রয় দিতে হয়। এই যে মানুষগুলো আপনার হয়ে এই কাজগুলো করবে, ডার্টি জবগুলো করবে, তাকে আপনি আনপ্রেসিডেন্টেড দুর্নীতি করার লাইসেন্স দিয়ে দেবেন। জনাব বেনজিরের সেই থলের বেড়াল যখন বেরিয়েছে, আমরা দেখেছি না এই লোকটা কী কী করেছে, মানে দেশেই তার সম্পত্তির পরিমাণ হাজার হাজার কোটি টাকা, আর বাইরের কথা তো বলাই বাহুল্য। সুতরাং এই দুটো দিয়েই আসলে সরকার টিকে থাকে, মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে দমন করে, আর যারা দমন করে তাদেরকে রিওয়ার্ড দেওয়া হয় দুর্নীতি করে জাতা সম্পদ, যে অকল্পনীয় পরিমাণ সম্পদ উপার্জনের জন্য। সুতরাং এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, দুর্নীতির জন্য ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। জানি না এই ব্যবস্থাটা সাস্টেইন করবে কিনা, কতটুকু করবে, এটা যারা এই মুহূর্তে ক্ষমতায় আছেন তাদেরকে কিছুটা হলেও ডেটারেন্ট হিসাবে, তাদের ক্ষেত্রে কিছুটা হলেও ডেটারেন্ট হিসাবে কাজ করবে, তাদের কিছুটা নিবৃত্ত করবে। কারণ আপনি পারপাস সার্ভ করবেন এবং ইচ্ছে মতো দুর্নীতি করবেন, সেটার আসলে মাসুল পরে হলেও দিতে হচ্ছে। এটা একটা সিগন্যাল আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর আমি যে কথাটা সিরিয়াসলি মনে করি সেটা হচ্ছে, দুর্নীতি যদি করতে না পারেন, অকল্পনীয় পরিমাণ, আবারও বলছি এটাই তো ট্রেড অফ। আমি আপনাকে ক্ষমতায় রাখবো, আমি ধ্বংস করব, আমি বিরোধী দলকে শেষ করে ফেলবো,
তার বিনিময়ে আমাকে কী দেবেন? কারণ আমরা একটা জিনিস জানি, এগুলো কিন্তু তারা তাদের উপরে ব্যক্তিগত রিস্ক নিচ্ছেন। আপনি যখন কোনো মানবাধিকার লঙ্ঘনকারী পদক্ষেপ নেন, যে কোনো পদে থেকে, পুলিশের আইজি হোক আর পুলিশের একজন এসআই হোক, কোনোভাবেই সেটাকে আপনি বলতে পারেন না এটা রাষ্ট্র বা সর্বোচ্চ পর্যায়ের কোনো নির্দেশে করেছেন। না, দেশের প্রধানমন্ত্রীর নির্দেশেও তাত্ত্বিকভাবে বলছি, কোনো রকম কোনো আইন বহির্ভূত কাজ কেউ করতে বাধ্য নয়, করবেন না রেদার আপনি। সুতরাং প্রত্যেকটা আইন বহির্ভূত, বিচার বহির্ভূত কাজের দায় আসলে ইন্ডিভিজুয়ালি ওই অফিসারদের। দিনের শেষে বিচার তাদেরই হবে। সুতরাং তারা বিরাট অঙ্কের দুর্নীতির বিনিময়ে ট্রেড অফ ছাড়া এই ডার্টি ওয়ার্কটা তারা করবেন না, করার কথা না। সুতরাং এই ব্যবস্থা, যিনি একজন সাবেক সেনাপ্রধান, যে কোনো বিবেচনায় সরকারকে ক্ষমতায় রাখা এবং সরকারের ক্ষমতায় রাখতে সাহায্য করার জন্য তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, তিনি যখন দুর্নীতির কারণে এই ধরনের ভিসা নিষেধাজ্ঞায় পড়েছেন, এটা একটা এক্সাম্পল তৈরি করলো দুর্নীতিবাজদের সামনে যে দুর্নীতির জন্য আমেরিকা ব্যবস্থা নিতে পারে। এবং বাংলাদেশের আগেও তারা বহু জায়গায় দুর্নীতির কারণে নিয়েছে, বাংলাদেশের ক্ষেত্রেও দুর্নীতির কারণে ব্যবস্থা আমেরিকা প্রথমটা অন্তত নিল। কতটুকু নেবে, কী নেবে সেটা পরের কথা, কিন্তু এটার সিগনিফিক্যান্সটা এই জায়গায়। আর আমি আগে বহুবার বলেছি, আমেরিকা বাংলাদেশে তার আস্থা যেটা হারিয়েছে আসলে। আমি মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ দেখি, ব্যক্তিগতভাবে দেখি, আমার ভিডিওর নিচে মন্তব্যে দেখি, সেটাকে রেস্টোর করতে হলে তাদেরকে আসলে খুব সিগনিফিক্যান্ট, এটা একটা সিগনিফিক্যান্ট পদক্ষেপ, এটা একটা কনক্রিট পদক্ষেপ, এটা লিপ সার্ভিস না, কনক্রিট পদক্ষেপ, কিন্তু এটা খুব সিগনিফিক্যান্ট না। আমেরিকাকে আরও সিগনিফিক্যান্ট পদক্ষেপ নিতে হবে, তাহলে সে আস্থা পুনরুদ্ধারের সুযোগ তাদের সামনে এসে হাজির হবে।